প্রিয় ছাত্রছাত্রী, উত্তরণ বাংলা গাইড চ্যানেলে তোমাদের স্বাগত। 2024 শিক্ষাবর্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স বা বাংলা মেজর হিসেবে যারা সেকেন্ড সেমিস্টারে নতুন করে পড়াশোনা শুরু করছো, তাদের জন্য যে সিলেবাস, সেই সিলেবাসে একটি বিরাট আপডেট এসেছে। আমরা আজকে মূলত বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে কিছু আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলে আসি মূল বিষয়ের আলোচনায়। বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টার নতুন আপডেটেড সিলেবাস 2024। তোমরা যারা 2023 শিক্ষাবর্ষে স্নাতক বাংলাতে ভর্তি হয়েছো, তাদের জন্য 4 বছরের যে পাঠ্যক্রম ইউনিভার্সিটি প্রথমে দিয়েছিল, তাতে দুটো সেমিস্টারের সিলেবাস পাওয়া গেছে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং তাতে আশা করি অনেকেরই কাজে লেগেছে। সেকেন্ড সেমিস্টারে সিলেবাস যেহেতু আপডেট হয়ে এসেছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু আলোচনার প্রয়োজন আছে। আজকে আমাদের এই ভিডিওতে মূলত সেই বিষয়টি আলোচনা করব। ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটি দিয়েছিল, তাতে মেজর 2 যে পেপারটি রয়েছিল, সেই পেপারটির কোড হচ্ছে BEN অর্থাৎ বেঙ্গলি, H অর্থাৎ অনার্স, MJ অর্থাৎ মেজর, 1 অর্থাৎ ফার্স্ট ইয়ার, 02 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার। পেপারটির যে টাইটেল রয়েছে বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। এই হচ্ছে পেপারের টাইটেল। এর মধ্যে আমরা দুটো বিষয় পাচ্ছি, বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। আমরা দেখতে পাচ্ছি এইখানে 60 নম্বরের রয়েছে লিখিত পরীক্ষা, 15 নম্বরের রয়েছে ক্লাস অ্যাসেসমেন্ট। টোটাল এই পেপারটির জন্য রয়েছে 75 নাম্বার, যার ক্রেডিট পয়েন্ট রয়েছে 4। ঠিক একইভাবে তোমরা যেহেতু পেপার 1 বা মেজর 1 পরীক্ষাটি দিয়ে এসেছো, সুতরাং এই বিষয়ে তোমাদের একটি ধারণা জন্মে গেছে যে 60 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হয়। তাতে কিভাবে প্রশ্নপত্র তৈরি হয় বা প্রশ্নের নাম্বার বিভাজন কিভাবে হয়, সেটা তোমরা বিগত সেমিস্টারের প্রশ্নপত্র থেকে বুঝে গেছো। আশা করি সেকেন্ড সেমিস্টারেরও প্রশ্নের ধরন সেইভাবেই থাকবে। এবার চলে আসি এই মেজর 2 হিসেবে যে সিলেবাস আগে দেওয়া হয়েছিল, তাতে কি ছিল। মেজর 2 যে সিলেবাস আগে দেওয়া হয়েছিল, তাতে ছিল সিলেবাসের টাইটেল। পেপার টাইটেল যেটা ছিল বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। এর মধ্যে একটা পার্ট রয়েছে বাঙালির ধর্ম ও সংস্কৃতির পরিচয়, আর একটা পার্ট রয়েছে বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। বাংলা সাহিত্যের পরিচয় যেটা, তাতে 3টি ভাগ করা ছিল। একটি রয়েছে সৃজ্যমান বাংলা ভাষার নিদর্শন ও প্রাচীন যুগের বাংলা সাহিত্যের পরিচয়। দ্বিতীয়টি রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের পরিচয় এবং তৃতীয় আরেকটি যেটি রয়েছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের পরিচয়। অর্থাৎ বাংলা সাহিত্যের 3টি যুগকে 3টি অংশে ভাগ করে এইখানে বাংলা সাহিত্যের পরিচয় থেকে রয়েছে 3টি বিভাগ এবং বাঙালির ধর্ম সংস্কৃতি থেকে রয়েছে একটি বিভাগ। মোট সম্পূর্ণ পেপারটি 4টি ভাগে সাজানো। এই ছিল প্রথমে দেওয়া সিলেবাস। এবারে মুশকিলটি হচ্ছে এইখানে, এই যে বাংলা সাহিত্যের মধ্যযুগ বা বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এর যে সিলেবাস, এই সিলেবাস প্রচুর বিস্তারিত সিলেবাস। সুতরাং একটা সেমিস্টারের ভিতরে এই পুরো 3টি যুগের বাংলা সাহিত্যের ইতিহাসকে পড়ে উদ্ধার করা ছাত্রছাত্রীদের পক্ষে প্রায় একরকম অসম্ভব ছিল। সুতরাং তোমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না, এখানে তা নির্দিষ্ট করে কিছু বলা ছিল না, যার জন্য যারা পড়াচ্ছেন তারা যেমন বিভ্রান্ত হচ্ছিলেন এবং যারা পড়ছে বা পড়বে
তারাও অনেকটা বিভ্রান্ত হয়েছে। এবার ইউনিভার্সিটি সেই বিভ্রান্তি কাটানোর জন্য যে নতুন আপডেট দিয়েছে, আমরা সেই আপডেটেড সিলেবাসে চলে আসি। এই হচ্ছে ইউনিভার্সিটির দেওয়া নতুন আপডেটেড সিলেবাস। এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পেপার কোড যা রয়েছে তাই রয়েছে মেজর 2, পেপার কোড রয়েছে মেজর 2, পেপার টাইটেল যা ছিল তাই রয়েছে বাঙালির ধর্ম ও সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয়। তাহলে মেজর 2, পেপার টাইটেল এবং পেপার কোড অপরিবর্তিত রয়ে গেছে। কিন্তু এইখানে কি করা হয়েছে, এইখানে সিলেবাসটির বিস্তারিত পরিচয় দেওয়া হয়েছে। আমরা বলেছি মোট 4টি ভাগ ছিল, সমগ্র পেপারটি 4টি ভাগে বিন্যস্ত ছিল। এখানেও 4টি ভাগই বর্তমান রয়েছে, তবে প্রত্যেকটি ভাগকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে কি পড়তে হবে কি না পড়তে হবে সেটা এখানে স্পষ্ট করে দেওয়া আছে। তোমাদের কি কি পড়তে হচ্ছে তাতে আমরা বলেছি পুরো পেপারটা 2টি ভাগ, একটা হচ্ছে বাঙালির ধর্ম সংস্কৃতির পরিচয়, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের সাধারণ পরিচয় বা বাংলা সাহিত্যের ইতিহাস। বাঙালির ধর্ম সংস্কৃতির পরিচয় যেটা রয়েছে তাকে 2টো অংশে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বাঙালির ধর্মের পরিচয়, আর একটি হচ্ছে বাঙালির সংস্কৃতির পরিচয়। বাঙালিদের মধ্যে অনেক ধর্মের প্রচার এবং প্রসার লক্ষ্য করা যায়। তাদের মধ্যে কয়েকটি প্রধান ধর্মমত, তাদের যে ধর্মীয় দর্শন, তাদের যে সাধনা এবং তাদের যে সাহিত্য, সেগুলোই মূলত এখানে পাঠ করতে হবে। যেসব ধর্মের পরিচয় আমাদের এখানে পড়তে হবে তাতে রয়েছে বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, শাক্ত ধর্ম, সুফি ধর্ম এবং বাউল ধর্ম। এগুলো প্রত্যেকটা ধর্মের মূল দর্শন আমাদের জানতে হবে। শাক্ত দর্শনের মূল কথা কি, সুফি দর্শনের মূল কথা কি, বাউল দর্শনের মূল কথা কি, বৌদ্ধ ধর্মের মূল দর্শনটা কি, এই ধর্মগুলির দার্শনিক পরিচয় আমাদেরকে জানতে হবে। এই হচ্ছে বাঙালির ধর্মের ইতিহাস। এরপরে রয়েছে বাঙালির সংস্কৃতির ইতিহাস। সংস্কৃতি বলতে আমরা বুঝি কোনো জাতির, কোনো একটি জনগোষ্ঠীর সামগ্রিক রীতি, সামগ্রিক পরিচয়, অর্থাৎ তারা কিভাবে খাওয়া দাওয়া করে, কি কি খাওয়া দাওয়া করে, তাদের পোশাক পরিচ্ছদ কি কি, তাদের আচার অনুষ্ঠানগুলো কি কি, সেই সব জিনিসের পরিচয়। তাহলে বাঙালির সংস্কৃতির ইতিহাস জানতে গেলে আমাদের জানতে হচ্ছে তাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ বাঙালির খাদ্যাভ্যাসের বিবর্তন, এই একটি বিষয়। দ্বিতীয় একটি রয়েছে বাঙালির পোশাক পরিচ্ছদের বিবর্তন। তৃতীয় একটি রয়েছে বাঙালি সমাজে প্রচলিত উৎসব পার্বণের পরিচিতি। তার সঙ্গে সঙ্গে রয়েছে বাঙালি সমাজের বিভিন্ন সামাজিক রীতিনীতি অনুষ্ঠানের সাধারণ পরিচয়। এই 2টি অংশ নিয়ে হচ্ছে বাঙালির ধর্ম ও সংস্কৃতির ইতিহাস। আবার বলে নি, বাঙালির ধর্ম, এর মধ্যে রয়েছে 6টি ধর্মের দর্শনের পরিচয়: বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, শাক্ত দর্শন, সুফি দর্শন, বাউল দর্শন। সংস্কৃতির ইতিহাসের মধ্যে রয়েছে বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির পোশাক পরিচ্ছদের পরিচয়, বাঙালির উৎসব পার্বণের পরিচয়, বাঙালির সামাজিক রীতিনীতি অনুষ্ঠানের পরিচয়। এই গেল বাঙালির ধর্ম এবং সংস্কৃতি। পরবর্তী অংশ যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের সাধারণ পরিচয় বা বাংলা সাহিত্যের ইতিহাস। তোমরা যারা একাদশ শ্রেণীতে বাংলা ভাষা, শিল্প, সংস্কৃতির যে বইটি রয়েছিল তাতে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি প্রাথমিক ধারণা দেওয়া ছিল। এখানে সেই ধারণাকে আরো বিস্তারিত করতে হবে, বিষয়গুলির আরো গভীরে প্রবেশ করতে হবে। তোমরা দেখে নিয়েছো বাংলা সাহিত্যের 3টি যুগ রয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এক একটা যুগে সাহিত্যের এক এক রকম সৃষ্টির প্রবণতা দেখা গেছে। আমরা দেখে নিব কোন যুগ থেকে কি কি পড়তে হচ্ছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ যে অংশটি রয়েছে তার মধ্যে রয়েছে 2টি বিষয়:
প্রাচীন যুগ থেকে আমাদের দুটি জিনিস পড়তে হবে। এক হচ্ছে সৃজ্যমান বাংলার প্রকীর্ণ নিদর্শন। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রথম বিষয় যেটা আমাদের পড়তে হবে, সৃজ্যমান বাংলার প্রকীর্ণ নিদর্শন, অর্থাৎ সেই গীত গোবিন্দ, রামচরিত ইত্যাদি যে সমস্ত বাঙালির রচিত সংস্কৃত ও প্রাকৃত অপভ্রংশ সাহিত্যগুলি, সৃজ্যমান বাংলার প্রকীর্ণ নিদর্শনে আমাদের পড়তে হবে বাংলা ভাষা সৃষ্টির আগে বাঙালি যেসব সাহিত্য চর্চা করেছে সে সাহিত্যের মাধ্যম হয়েছে সংস্কৃত ভাষা, প্রাকৃত ভাষা, অপভ্রংশ ভাষা। তাতে আলোচনায় চলে আসবে গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, গীত গোবিন্দ ইত্যাদি। এরপরে রয়েছে বাংলা সাহিত্যের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে তোমাদের বিস্তারিত পাঠ গ্রহণ করতে হবে। তাহলে প্রাচীন যুগ থেকে রয়েছে দুটি বিষয়, কি কি? সৃজ্যমান বাংলার প্রকীর্ণ নিদর্শন আর চর্যাপদ। এরপর চলে আসি মধ্যযুগে। মধ্যযুগে যে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে, মধ্যযুগের সাহিত্য হিসেবে প্রথমে আমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের কথা। দ্বিতীয়ত আমাদের পড়তে হবে চৈতন্য জীবনী সাহিত্য নিয়ে। চৈতন্য জীবনী সাহিত্য, যার মধ্যে অসংখ্য চৈতন্য জীবনী রয়েছে, তোমরা পড়ে থাকবে। তাতে যেমন রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, তাতে যেমন রয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, তাতে যেমন রয়েছে লোচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল। অনেক কবি চৈতন্য জীবনী নিয়ে মধ্যযুগে বাংলা সাহিত্য সৃষ্টি করেছেন। কিন্তু তোমাদের সব পড়তে হবে না। ইউনিভার্সিটি তোমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে চৈতন্য চরিত সাহিত্যের মধ্যে মাত্র দুটি বিষয় পড়তে হবে। এক হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আর দুই হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। এই দুটি গ্রন্থের পরিচয় তোমাদের জানতে হবে। পরের বিষয়ে চলে আসি। পরের বিষয় রয়েছে অনুবাদ সাহিত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা সমৃদ্ধ শাখা হচ্ছে অনুবাদ। অনুবাদের মধ্যে রয়েছে রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ, ভাগবতের অনুবাদ। এক একটি অনুবাদ শাখায় অনেক কবি তাদের কাব্য কৃতিত্ব দেখিয়েছেন, কিন্তু তোমাদের সব কবির কথা পড়তে হবে না। তোমাদের মূলত যে কাব্যের অনুবাদের ধারায় যে কবি বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন সেই অংশটি পড়তে হবে। যেমন রামায়ণের অনুবাদের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় কবি হচ্ছেন কৃত্তিবাস ওঝা, অর্থাৎ কৃত্তিবাস ওঝা সম্পর্কে তোমাদের পড়তে হবে। মহাভারতের সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছেন কাশিরাম দাস, তোমাদের কাশিরাম দাস সম্পর্কে পড়তে হবে। তারপরে ভাগবতের আদি এবং জনপ্রিয় অনুবাদক হচ্ছেন মালাধর বসু, তোমাদের মালাধর বসু পড়তে হবে। তাহলে অনুবাদ সাহিত্য থেকে তোমাদের পড়তে হচ্ছে তিনটি বিষয়। রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব, মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব, ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুর কৃতিত্ব। এরপরে চলে আসি বৈষ্ণব পদাবলী। মধ্যযুগে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর বিস্তার প্রায় সমুদ্রের মতো। বহু কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তাতে যেমন প্রধান কবি রয়েছেন, অপ্রধান কবি রয়েছেন। বৈষ্ণব পদাবলীর সব কবিদের পরিচয় তোমাদের একটি সেমিস্টারে পড়ে উদ্ধার করা অত্যন্ত কঠিন ব্যাপার। ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট করে দিয়েছে কোন কোন বৈষ্ণব কবি সম্পর্কে তোমাদের পাঠ গ্রহণ করতে হবে। তোমাদের 4 জন পদাবলী রচয়িতা সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে রয়েছেন বিদ্যাপতি, তার মধ্যে রয়েছেন চণ্ডীদাস, তার মধ্যে রয়েছেন জ্ঞানদাস আর গোবিন্দ দাস। তাহলে বৈষ্ণব পদাবলী থেকে আমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতির অবদান, বৈষ্ণব পদাবলী শাখায় চণ্ডীদাসের অবদান, বৈষ্ণব পদাবলীতে গোবিন্দ দাসের কৃতিত্ব, বৈষ্ণব পদাবলীর দ্বারায় জ্ঞানদাসের কৃতিত্ব। পরবর্তী বিষয় যেটা রয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে তোমাদের সামগ্রিকভাবে একটি প্রশ্ন থাকছে, মঙ্গল কাব্যের উৎপত্তি হয়েছিল কেন, বা মঙ্গল কাব্যকে কেন মঙ্গল কাব্য এই নাম দেওয়া হয়েছে, এইরকম একটি প্রশ্ন। তারপরে রয়েছে মঙ্গল কাব্যের প্রধান 3টি ধারার পরিচয়, যেমন মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য। এই 3টি হচ্ছে প্রধান মঙ্গল কাব্য ধারা। তোমাদের জেনে রাখতে হবে মনসা মঙ্গল কাব্যের কাহিনীটা, জেনে রাখতে হবে মনসা মঙ্গল কাব্যের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। তেমনি চণ্ডী মঙ্গলের কাহিনী, চণ্ডী মঙ্গলের কবি হিসেবে শ্রেষ্ঠ কবি যেমন মুকুন্দ চক্রবর্তী,
তার কবি প্রতিভার পরিচয়। ধর্মমঙ্গলের কাহিনী, ধর্মমঙ্গলের সর্বাপেক্ষা জনপ্রিয় কবির কৃতিত্ব। এছাড়া দুটি অপ্রধান মঙ্গল কাব্য রয়েছে, একটিকে বলা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, আর একটি হচ্ছে শিবায়ন কাব্য। এই দুটি কাব্যধারার কবিদের কৃতিত্ব। অন্নদা মঙ্গলের রচয়িতা রায়গুণাকর ভারতচন্দ্রের কৃতিত্ব, শিবায়নে রামেশ্বর ভট্টাচার্যের কৃতিত্ব। প্রত্যেকটি শাখার জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ কবি যারা রয়েছেন তাদের সম্পর্কেই শুধুমাত্র তোমাদের সেই উল্লেখযোগ্য কবিদের কাব্যকৃতি সম্পর্কে জেনে রাখতে হবে। এরপরে চলে আসি আরাকান রাজসভা বা মুসলমান রাজসভা বা রসাং রাজসভার কবিদের কৃতিত্ব। মধ্যযুগের একটা সময়ে আরাকান রাজসভাতে কিছু শক্তিশালী মুসলিম কবির আবির্ভাব হয়। তাদের যে কাব্যচর্চা তা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে এই আরাকান রাজসভা বা রসাং রাজসভা, সেখানে যে সমস্ত কবিরা কাব্যচর্চা করেছিলেন তাদের মধ্যে দুজন হচ্ছেন প্রধান বা দুজন হচ্ছেন উল্লেখযোগ্য। একজন হচ্ছেন সৈয়দ আলাওল আর একজন হচ্ছেন দৌলত কাজী। তাহলে সৈয়দ আলাওলের কাব্যের পরিচয়, তার কবি প্রতিভার পরিচয়, দৌলত কাজীর কাব্যের পরিচয়, তার কবি প্রতিভার পরিচয়, এগুলো আমাদের জেনে রাখতে হবে। আরাকান রাজসভার সাহিত্য থেকে আমাদের দুজন কবি সম্পর্কে পড়তে হবে, সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। তারপরে রয়েছে শাক্ত পদাবলীর ধারা। মধ্যযুগের শেষ দিকে বাংলা সাহিত্যে শাক্ত পদাবলীর জন্ম। সেই শাক্ত পদাবলী রচনা করেছেন অসংখ্য খ্যাত কবিরা। তার মধ্যে দুজন হচ্ছেন খুব জনপ্রিয়, একজন হচ্ছেন রামপ্রসাদ সেন, অপরজন হচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য। তোমাদের শাক্ত পদাবলী থেকে দুজন কবির কবি প্রতিভার পরিচয় পড়তে হবে। এক, রামপ্রসাদ সেনের কবি প্রতিভার কৃতিত্ব, দ্বিতীয়ত হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব। তৃতীয়, মধ্যযুগের একবারে শেষ দিকে আর একটি সাহিত্য আমরা পাচ্ছি যেটাকে বলা হচ্ছে নাথ সাহিত্য। বাংলা ভাষার আরেকটি ধর্মনির্ভর সাহিত্য হচ্ছে নাথ সাহিত্য। এই নাথ ধর্মের মূল কথা কি, যেটা আমরা বাঙালির ধর্ম দর্শনের ক্ষেত্রে পেয়েছি, এইখানে রয়েছে নাথ ধর্মের পরিচয়। সেই নাথ ধর্মকে কেন্দ্র করে যে সাহিত্য সৃষ্টি হয়েছে সেই নাথ সাহিত্যের পরিচয় আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে পড়তে হবে। তাহলে এই গেল মধ্যযুগের বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাসের পরিচয়। তোমরা এই প্রাচীন এবং মধ্যযুগ এই অংশটির জন্য আলাদা করে কিছু বই পাবে, আর আধুনিক যুগ এর জন্য কিছু আলাদা বই তোমাদেরকে পড়তে হবে। বা কিছু কিছু বই রয়েছে যাতে বাংলা সাহিত্যের সামগ্রিক পরিচয় রয়েছে, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তিনটে যুগই তোমরা সেই একই বইতেই পেয়ে যেতে পারো, পেয়ে যাবে। আমরা বই নিয়ে আলোচনা একটু পরে আসছি, তার আগে আধুনিক যুগের বাংলা সাহিত্যে আমাদের কি কি পড়তে হবে একটু দেখে নি। আধুনিক যুগের যে বাংলা সাহিত্য তাকে ভাগ করা হয়েছে চারটি ভাগে। কি কি? আধুনিক যুগের বাংলা সাহিত্যের চারটি শাখা। তার মধ্যে রয়েছে গদ্য বা প্রবন্ধ সাহিত্য, তার মধ্যে রয়েছে কবিতা বা কাব্য সাহিত্য, তার মধ্যে রয়েছে নাটক বা নাট্য সাহিত্যের ইতিহাস, এবং রয়েছে উপন্যাস ও ছোট গল্পের ইতিহাস। তাহলে আধুনিক যুগের বাংলা সাহিত্যের চারটি ধারা, গদ্য, প্রবন্ধ, কাব্য, কবিতা, নাটক বা নাট্য সাহিত্য এবং উপন্যাস ও ছোট গল্প, এই প্রত্যেকটি ক্ষেত্রেই অনেক লেখক রয়েছেন। সুতরাং এই গদ্য, প্রবন্ধ, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, উপন্যাস, ছোট গল্পের পুরো ইতিহাস উদ্ধার করা একটি সেমিস্টারের মধ্যে তোমাদের পক্ষে খুবই সমস্যাজনক। পূর্ববর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস ছিল বাংলা অনার্সের, তাতে আমরা দেখেছি শুধু গদ্য সাহিত্যের ইতিহাস একটা পেপার ছিল, কাব্য সাহিত্যের ইতিহাস একটা পেপার ছিল, নাটকের ইতিহাস একটা পেপার ছিল, উপন্যাস, ছোট গল্প একটা পেপার ছিল। অর্থাৎ যেগুলো আলাদা আলাদা একটা পেপার হয়ে যেত, সেগুলোকে আজকে তোমাদের একটা পেপারের একটা পার্ট বা একটা অংশে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ফলে বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসের চাপটা কতখানি।
পড়ার চাপটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাদের আর একটি যেটি সুবিধা করে দিয়েছে যে সব লেখক সম্পর্কে তোমাদের জানতে হবে না। গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাস থেকে সমস্ত লেখকদের সম্পর্কে তোমাদের পড়তে হবে না। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেগুলি, সেই টপিকগুলি শুধুমাত্র পড়তে হবে। যেমন গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান, বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলা গদ্যে কালীপ্রসন্ন সিংহের অবদান, পেরিচাঁদ মিত্রের অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, স্বামী বিবেকানন্দের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, প্রমথ চৌধুরীর অবদান, অন্নদাশঙ্কর রায়ের অবদান, সৈয়দ মুজতবা আলীর অবদান, বুদ্ধদেব বসুর অবদান। তাহলে তোমাদেরকে বই থেকে, সূচিপত্র থেকে এই নির্দিষ্ট লেখকগুলি সম্পর্কে খুঁজে নিয়ে শুধুমাত্র সেই অংশটুকু পড়তে হবে। গদ্য সাহিত্যের ইতিহাস বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাস, সমগ্র ইতিহাস তোমাদের পড়তে হবে না। যেগুলো ইউনিভার্সিটিতে নির্দিষ্ট করে দিয়েছে সেগুলোই শুধুমাত্র পড়তে হবে। পূর্ববর্তী সিলেবাসে এই ডিটেলস দেওয়া ছিল না বলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, বা যারা পড়াচ্ছেন তারাও বুঝে উঠতে পারছিলেন না যে এখান থেকে কতটা পড়াতে হবে। তারপরে কাব্য সাহিত্যের ইতিহাস, কাব্য কবিতার ইতিহাসেও অনেক কবি বাংলা সাহিত্যের যে কাব্যধারা তাকে সমৃদ্ধ করেছেন। আধুনিক যুগে বাংলা কবিতাকে প্রথম যিনি সমৃদ্ধ করেন তিনি হচ্ছেন ঈশ্বরগুপ্ত, তারপর মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায় এবং শঙ্খ ঘোষ। বাংলা কাব্য কবিতায় এই সমস্ত কবিদের যে অবদান, সেই অবদান তোমাদের জেনে রাখতে হবে। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে নি, এই সমস্ত লেখক বা কবিদের যে সমস্ত গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলির নাম এবং তাদের প্রকাশকাল, এইগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের মনে রাখতে হবে। সাধারণত এক একজন লেখকের 8টা 10টা এমনকি 30টা 40টা পর্যন্ত গ্রন্থ বা তাদের প্রকাশকাল পাওয়া যাবে। এই এতগুলি করে সাল মনে রাখা অনেকটাই জটিল ব্যাপার, তবুও তোমাদের প্রথম থেকে চেষ্টা করতে হবে এই সাল তারিখগুলোকে মনে রাখার। তাহলে পরীক্ষার সময় তোমাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হবে না। নতুবা পরীক্ষার সময়ে বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই সমস্ত লেখকের গ্রন্থগুলির প্রকাশকাল আয়ত্ত করা খুবই কঠিন ব্যাপার হয়ে পড়বে। যাই হোক, এরপরে চলে আসি নাট্য সাহিত্যের ইতিহাস। নাট্য সাহিত্যের ইতিহাসে দেখবো কারা কারা বাংলা নাটকে বিশেষ অবদান রেখেছেন, তাদের সেই অবদানের পরিচয় জানতে হবে। যেমন বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান, বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয়, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পরিচয়, মন্মথ রায়ের পরিচয়, বিজন ভট্টাচার্যের কৃতিত্ব, তুলসী লাহিড়ীর কৃতিত্ব, বাদল সরকারের কৃতিত্ব, মনোজ মিত্রের অবদান। তাহলে নাট্য সাহিত্য থেকে এই সমস্ত নাট্যকার এবং তাদের নাটকগুলি সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। এরপরে চলে আসি উপন্যাস ও ছোট গল্পের ইতিহাস। একে আবার দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে উপন্যাসের ধারা আর একটা হচ্ছে ছোট গল্পের ধারা। এখানে আমরা পড়বো উপন্যাসে কারা কারা বিশেষ অবদান রেখেছেন। যেমন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এদের অবদান, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবদান, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবদান, মহাশ্বেতা দেবীর অবদান। এইগুলি হচ্ছে উপন্যাসে এদের অবদান। পরবর্তী অংশে রয়েছে ছোট গল্পের ক্ষেত্রে কারা কারা কৃতিত্ব দেখিয়েছেন। ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, ছোট গল্পের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, ছোট গল্পের ধারায় বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, ছোট গল্পের ধারায় বনফুল,
পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, জগদীশ গুপ্ত, সুবোধ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, বিমল কর এবং আশাপূর্ণা দেবীর কৃতিত্ব বা অবদান। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। প্রথমেই বলেছি, আবার শেষে বলছি, সিলেবাস অনেক বড়। এই সিলেবাস আয়ত্ত করতে হলে প্রথম থেকেই তোমাদের সাবধান হতে হবে, প্রথম থেকেই তোমাদের সচেতন হতে হবে, নতুবা কিন্তু পরীক্ষার সময়ে অন্তত এই সেমিস্টারে খুব বিপদগ্রস্ত হয়ে পড়তে পারো। কি কি বই পড়বে ইউনিভার্সিটি তার একটা সাজেস্টিভ রিডিংস তালিকা একটা দিয়েছে। বইয়ের তালিকাগুলো আমরা একটু দেখে নিই। তোমরা গুগল থেকে এই সমস্ত বইয়ের পিডিএফও পেয়ে যেতে পারো। তাতে বই হিসেবে কি কি দেওয়া হয়েছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই বইটি প্রায় 9টি খণ্ড রয়েছে, 9টি মোটা মোটা বই। সুতরাং এই বইটা পড়ে উদ্ধার করা একটা সেমিস্টারের মধ্যে তোমাদের পক্ষে খুবই কঠিন ব্যাপার। বাংলা সাহিত্যের ইতিকথা ভূদেব চৌধুরী, এই বইটির রয়েছে 4টি খণ্ড, একেও উদ্ধার করা সমস্যা রয়েছে। তারপরে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন, এটিও রয়েছে 5টি খণ্ডে। সুতরাং এই বইগুলো অনেক বড় বড় বই। এই সব বই প্রথম পড়তে গিয়ে তোমরা যদি এই সব বই হাতে তুলে নাও তাহলে কিছুটা বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়তে পারো। তোমাদের প্রথমে সব সময় মাথায় রাখতে হবে এমন কোন বই যেখানে সংক্ষেপে বিষয়গুলি আলোচনা করা রয়েছে সেগুলো পড়া। ওই সংক্ষিপ্ত পড়া শেষ হলে তারপরে তোমরা বিস্তারিত যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও তখন এই বইগুলো তোমরা অনুসরণ করতে পারো। সেক্ষেত্রে সংক্ষেপে পড়তে হলে তোমরা কোন কোন বইগুলি পড়তে পারো, এই একটি বই তোমরা পড়ে দেখতে পারো। এখানে সংক্ষেপে তোমরা বিষয়গুলি পেয়ে যাবে সহজ করে। সমগ্র বাংলা সাহিত্যের পরিচয় ডক্টর পরেশচন্দ্র ভট্টাচার্য, এর আবার 2টো খণ্ড রয়েছে, একটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ। সুতরাং প্রাচীন ও মধ্যযুগের জন্য তোমরা একটা খণ্ড পড়তে হবে, আর আধুনিক যুগের জন্য আলাদা আরেকটি খণ্ড তোমাদের এখানে পড়তে হবে। এরপরে চলে আসি আর একটি বই যেটা তোমরা পড়ে দেখতে পারো। এখানেও সংক্ষেপে সহজ করে আলোচনা রয়েছে, সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস ক্ষেত্রগুপ্ত। এইখানে একটি বইয়ের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ 3টি যুগের আলোচনা পেয়ে যাবে। আর একটি বই তোমরা দেখতে পারো, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা এই 2টো বইয়ের মধ্যে কোনো একটা বই হাতের কাছে রাখতে পারো বা কোনো একটা বই ফলো করতে পারো। আমার আর একটি পরামর্শ রয়েছে, তোমরা যদি সহজ করে বাংলা সাহিত্যের ইতিহাসকে আয়ত্ত করতে চাও সেক্ষেত্রে আর একটি বই যেটা এখানে দেওয়া নেই কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের পক্ষে ওই বইটি সহজবোধ্য হবে, তোমরা চাইলে বইটি পড়ে দেখতে পারো। বইটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর দেবেশ কুমার আচার্য। এই বইটা তোমরা চাইলে পড়ে দেখতে পারো। তবে এই বইটিও 2টি খণ্ড রয়েছে, এর একটি খণ্ডে পাবে প্রাচীন এবং মধ্যযুগ, আর একটি খণ্ডে তোমাদেরকে পড়তে হবে আধুনিক যুগ। এই বইটি পড়লেও এই বইটি 2টি খণ্ড তোমাদের পড়তে হবে। আশা করি সিলেবাসটা তোমরা বুঝে নিতে পেরেছো। এবারে সিলেবাস ধরে বইয়ের সূচিপত্র থেকে বিষয়গুলি খুঁজে নিয়ে পড়তে থাকো, সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।